ট্রাম্প বলছেন তিনি শান্তির দূত হতে চান, পিসমেকার হতে চান, কিন্তু তিনি রাষ্ট্র ক্ষমতা নেবার আগে জেতার পরে তিনি গ্রিনল্যান্ড নিয়ে যা বললেন যে গ্রিনল্যান্ড দখল করেন, যদি দরকার পড়লে শক্তি প্রয়োগ করবেন, তিনি কানাডা নিয়ে যেটা বলছেন, পানামা খাল নিয়ে যেটা বলছেন, সবকিছু নিয়ে একদিকে তিনি যুদ্ধ বলছেন যে তার আমলে যুদ্ধ হয় না, আবার এদিক দিয়ে তিনি তো এক ধরনের মানে পুতিন দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন কিনা। না, একটু আগে আপনি যে মধ্যপ্রাচ্য নিয়ে বললেন না, যে মধ্যপ্রাচ্য নিয়ে যেটা বাইডেন পারেননি সেটা ট্রাম্প আসার কোইন্সিডেন্স হলো, আগে আগে হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যেখান থেকে শেষ করা হলো, যে বেখাপ্পা লাগলো, যেটা শান্তির কথা বলছেন, যেখানে আমরা ট্রাম্পের মতো একজন হকিশ ব্যক্তি যে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসবেন, এটা হয়তো আজ থেকে 10 বছর আগে আমেরিকার যে ধারা সেটাতে কেউ ভাবতেন না, কিন্তু হয়েছেন তো, তাই না? তো এখন হুমায়ুন ভাই যে ব্যাখ্যাটা দিলেন, আব্রাহাম অ্যাকর্ডটা করেছিলেন, তারপরে আব্রাহাম অ্যাকর্ড 2 যাবে কি না, তো আমরা যখন ইরানের কথা বলি, আমরা মিডল ইস্টের একটা জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপে, যেটা আমরা কাতার এবং সৌদি আরবের ব্রলের সময় দেখেছি, সৌদি আরবের সাথে এসে অন্যরা কাতারকে একঘরে করলো, কিন্তু সেখানে নেপথ্যে ধরুন এই যে ইরানের কথা শুধু যেমন বলি, টার্কি কিন্তু একটা বড় শক্তি আজকে পুরো মিডল ইস্ট, এশিয়া তো বটে, গ্লোবালিও টার্কি এমন করে ইমার্জ করে গেছে। তো সেখানে আমরা হুমায়ুন ভাই যখন ইরানের কথা বলি, টার্কির বিষয়টা কিন্তু চলে আসে। সৌদি আরবের প্রিন্স মাহমুদ বিন সালমানের মতো লিডারশিপের কথা যখন বলি, তো এই যে আপনার ট্রিকি জায়গাগুলো আছে, আবার ধরুন সৌদি আরবের সাথে ইয়েমেন এত লম্বা সময় ধরে টেনে নিয়ে যাচ্ছে, তো সেই জায়গাতে একদম আপনি যে প্রশ্নটা বললেন, শান্তির কথা বলছে, আবার রাশিয়া ইউক্রেন ওয়ার কোন জায়গায় যায়, এই প্রচুর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। এবং হয়ে গেছে কি যে মধ্যপ্রাচ্যের এই সংকট বলেন, রাশিয়া ইউক্রেন বলেন, সব মিলে এমন একটা জায়গা বিশ্ব চলে গেছে গত 5-7 বছরে, এটা কিন্তু অনেকের কাছে এক্সপেক্টেড ছিল না রাতারাতি, বিশেষ করে কোভিড উত্তর পরিস্থিতিতে পুরা বিশ্ব আবার একটা যুদ্ধের দামামা বেজে উঠবে, সেরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা দেখছি। এবং কাজেই অনেকটা সুবাতাসের মতো কারো কাছে মনে হলেও যে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিটা আদৌ এটা কতখানি টেকসই হবে, এবং এই যে কালকে যাদেরকে ব্ল্যাঙ্কেট আপনি দিয়ে দিলেন, যাদের স্যাংশন ছিল স্যাংশনের বাইরে নিয়ে যাচ্ছে, এই যে ইম্পিউনিটি নামের টুলটা আপনি ইউজ করছেন, তো সেই জায়গাতে আপনি আসলে কতখানি খুব লিবারেল ওয়েতে আপনার যে ভাবমূর্তি আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, সেটা নিয়ে কিন্তু সন্দেহটা থেকেই যাচ্ছে। কাজেই আমি এই জায়গায় একটু ট্রাম্পের শান্তির বার্তা, শান্তির দূত, এই জায়গায় আমি ফ্র্যাঙ্কলি বললে আমি একটু পেসিমিস্টিক, অতটা বেশি আশাবাদী হতে পারছি না। যদি বাণিজ্য নিয়ে বলি হুমায়ুন কবির, চীনের সাথে তার বাণিজ্য যুদ্ধ তো প্রথমবারও আমরা দেখেছি, এবং এবারও নিশ্চয়ই চীনের সাথে তার বাণিজ্য যুদ্ধ চলবে। এই বাণিজ্য যুদ্ধে যদি বলি, বাংলাদেশের কি কোনো সুযোগ আছে যে এই বাণিজ্য যুদ্ধ থেকে কোনো কিছু অর্জন করা? অনেকে বলেন যে চীনের উপর বা চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য যুদ্ধের ফলে চীন তার ম্যানুফ্যাকচারিং ইউনিটসগুলো সরিয়ে নিয়ে বিভিন্ন দেশে নিয়ে যাবেন, এটা একটা আলোচনায় আছে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ঘটনা, এই ট্যারিফ ওয়ার কিন্তু শুরু হয়েছে ট্রাম্পের আমল 2016-17 সাল থেকে। আমরা কিন্তু তার বেনিফিট পাইনি। ভিয়েতনাম পেয়েছে, ইন্দোনেশিয়া পেয়েছে, ফিলিপিনও কিছু, কিন্তু আমরা এই যে বলছি চীনাদের কাছ থেকে আমাদের এইদিকে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো সরবে, আমরা কি তার জন্য যথোপযুক্ত উপাদেয় জায়গা তৈরি করতে পারছি? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর মনে রাখতে হবে, ব্যবসা কিন্তু প্রফিট ছাড়া আর কিছু চেনে না, এবং একটা কনজিনিয়াল এনভায়রনমেন্ট তারা চায়, ইনভেস্টর ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট চায়। সেটা আপনি না করতে পারলে সে পাশের দেশ হলেও আসবে না। তো কাজে সেই জায়গায় আমাদের দিক থেকে এই কাজগুলোকে আমরা কি যথেষ্ট পরিমাণে ক্ষেত্র প্রস্তুত করতে পেরেছি? এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয় হচ্ছে, আর একটু বড় জায়গায় যদি যাই, আপনি লক্ষ্য করবেন ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপরই তিনি কিন্তু শি জিনপিংকে ফোন করেছিলেন এবং ওনাকে দাওয়াত দিয়েছিলেন তার এই অভিষেক অনুষ্ঠানে। তিনি যাননি, তার ভাইস প্রেসিডেন্ট গেছেন, এবং পত্রপত্রিকার খবর এপ্রিল মাসে তিনি চীন এবং ভারত সফর করবেন। তো এটা দুইভাবে ব্যাখ্যা করা যায়। তিনি একটা আলোচিত হচ্ছে এটা যে তিনি ইউরোপ কেন্দ্রিক, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপ কেন্দ্রিক যে কূটনীতি আছে বা ফোকাসটা আছে, ওখান থেকে তিনি ফোকাসটাকে শিফট করে
এখন এই এশিয়া প্রশান্ত মহাসাগর ওই অঞ্চলে নিয়ে আসতে চান এবং চীনের সাথে একটা সখ্যতা করতে চাচ্ছেন। তো তিনি যে বক্তব্যটা দিচ্ছেন, এই বক্তব্যটা কি আসলেই চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়ার জন্য দেয়া, নাকি চীনের সাথে একটা ডিল করবার জন্যে তিনি প্রথম একটা বিড হিসেবে করলেন, তারপর চীনাদের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ ডেভেলপ করে তার যে অভ্যন্তরীণ রাজনীতি বা অর্থনৈতিক অবজেক্টিভ সেটা অর্জন করার জন্য তিনি চেষ্টা করবেন। এবং চীনাদের সাথে কথাবার্তা এই টানাটানিটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে একটা ইতিবাচক জায়গায়ও যেতে পারে, এই ধারণাটাও আছে। কারণ গতকালই তিনি অর্ডার দিয়েছেন কোন কোন পণ্য সামগ্রীতে স্ট্র্যাটেজিক ইস্যু সংযুক্ত আছে, তার অর্থে মানে কৌশলগত কারণে কোন কোন জিনিসকে আটকানো আছে এটা রিভিউ করার জন্য দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে তিনি কিন্তু চীনকে এখন কি স্ট্র্যাটেজিক কম্পিটিটর হিসাবে দেখেন নাকি বাণিজ্যিক কম্পিটিটর হিসাবে দেখেন, এটা একটু ওদের সময় লাগবে বুঝতে। তবে আমার ধারণা চীন তার একটা মেজর ফোকাস পাবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে তার এই যাত্রা শুরুর সময় থেকেই তিনি শি জিনপিংয়ের সাথে একটা সম্পর্ক করতে চেষ্টা করছেন।